পড়ছিলাম ভালোবাসি কও, কলমে নুজাইফা নুন। পর্ব সংখ্যা ৪৮। পাপড়ি গভীর ঘুমে আচ্ছন্ন। পরাগ পলকহীন দৃষ্টিতে পাপড়ির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রয়েছে। তার গোলাপি ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে রয়েছে। নিঃশ্বাসের ছন্দে বুকটা ধীরে ওঠানামা করছে। ডিম লাইটের আবছা আলোয় বাড়াবাড়ি রকমের সুন্দর লাগছে সেই দৃশ্য। পরাগ শুকনো ঠোঁট গিলে পাপড়ির দিকে এগিয়ে আসে। পাপড়ির কোমল ঠোঁটে নিজের পুরুষালী ঠোঁট ছুঁয়ে দেয়। পরাগের স্পর্শ পেতেই পাপড়ির ভ্রু দুটো সামান্য কুঁচকে যায়। নিঃশ্বাসে ছন্দ ভাঙে। ধীরে ধীরে চোখের পাতা কাঁপে। সে চোখ মেলে তাকায়। ঝাপসা দৃষ্টির ভেতর প্রথম যে মুখটা ধরা দেয় সেটা পরাগের। এক মুহূর্তের জন্য সে কিছু বোঝে না। তারপর আলতো করে ফিসফিস করে বলে, পরাগ ভাই। পরাগ চমকে ওঠে। তার গলা খাদে নেমে আসে। ঘুম ভেঙে গেল। পাপড়ি কোনো কথা বলে না, শুধু ধীরে ধীরে শরীরটা ঘুরিয়ে শিশুর মতো করে মাথাটা পরাগের কোলের উপর রেখে দেয়, যেন ক্লান্ত মনটা ঠিক এই জায়গাটাকেই খুঁজছিল। পরাগের বুকটা কিঞ্চিত কেঁপে ওঠে। সে দুহাত বাড়িয়ে পাপড়ির মাথাটা আলগে ধরে। আঙুলে আঙুলে জড়িয়ে যায় তার চুল। স্পর্শে জমে থাকে নিঃশব্দ ভালোবাসা। পরাগ মাথা নিচু করে তার কপালে ঠোঁট ছোঁয়ায়। ঠিক সেই মুহূর্তে চোখের কোণ ছুঁয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে, মিশে যায় পাপড়ির চুলের ভাঁজে ভাঁজে। পরাগের এই কান্না যে দুঃখের কান্না নয়, সুখের কান্না। পাপড়িকের স্বাভাবিক জীবনে ফিরতে দেখে তার সুখ সুখ অনুভব হচ্ছে। এই দিনটা দেখার জন্য ৩টা মাস পরাগ চাতক পাখির ন্যায় বসে রয়েছে। পরাগের চোখের সামনে সেই দিনগুলো ভয়ঙ্কর দৃশ্যে ভেসে ওঠে। বাচ্চাটা যাওয়ার পর পাপড়ি কাঁদেনি, এইটাই সবচেয়ে ভয়ঙ্কর ছিল। হাসপাতাল থেকে বাড়ি ফেরার দিনও সে কাঁদেনি। পরাগের হাত ধরে হেঁটেছে, যেন কিছুই হয়নি। ঘরে ফিরে সে জানালার পাশে বসে থাকে। বাইরের আকাশ দেখে, মানুষ থাকে, শব্দ থাকে, কিন্তু পাপড়ির ভেতরে শুধু একটা ফাঁকা ঘর। মুখে কোনো হাসি নেই, চোখে কোনো উষ্ণতা নেই, যেন ভেতরের সব অনুভূতি শূন্য হয়ে গেছে। সব স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। পরাগ পাপড়ির কাছে আসে, আদর স্পর্শ দেয়, কিন্তু পাপড়ি আর তার চোখে কোনো প্রতিক্রিয়া দেখায় না। হৃদয়ের গহ্বরে একরাশ শূন্যতা। কোথাও কোনো সান্ত্বনা নেই, কোনো আর্তনাদ নেই। পরাগ বুঝতে পারে বাচ্চার চলে যাওয়া শুধু তার দেহকে নয়, বরং তার মনকে এক অচেনা অন্ধকারে ঠেলে দিয়েছে। পাপড়ি তার তলপেটে হাত রাখে না, হাত রাখতে ভয় পায়। কিছু না পেয়ে গেলে যদি বুকটা ফেটে যায়। রাতে পরাগ ঘুমিয়ে পড়লেও পাপড়ি জেগে থাকে। চোখ বন্ধ করলেই মনে হয় তার ভেতরে একটা ছোট্ট নিঃশ্বাস ছিল, এখন নেই। কখনো সে বিছানার কিনারায় বসে থাকে ঘন্টার পর ঘন্টা। চুলে চিরুনি দেয় না, আয়নায় নিজেকে দেখে না। খাবার সামনে দিলে বলে পরে খাবো, কিন্তু সেই পরে আর আসে না। পরাগ প্রথমে প্রথমে বুঝতে পারেনি, ভেবেছিল সময় লাগছে, শোকের সময়। কিন্তু একদিন হঠাৎ সে লক্ষ্য করে পাপড়ি আর কোনো প্রশ্ন করে না, রাগ করে না, অভিমান করে না। সে ঘর অন্ধকার করে বসে থাকে। এক রাতে পরাগের ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে দেখে পাপড়ি পাশে নেই। ঘরে আলো জ্বলছে। পরাগের বুক কেঁপে ওঠে। সে তড়িৎ বিছানা ছাড়ে। এদিক ওদিকে নজর ঘুরিয়ে দেখে দরজা ভেতর থেকে লক করা আছে। তার মানে পাপড়ি বাইরে যায়নি। সে হন্তদন্ত হয়ে ছুটে যায় ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের দরজা খুলতেই দেখে পাপড়ি ওয়াশরুমের মেঝেতে বসে আছে। হাতের তালুতে কিছু একটা চেপে ধরে রেখেছে। পরাগ কাছে গিয়ে দেখে একটা ছোট্ট বেবি সোক্স। পাপড়ি তাকায় না, কাঁদে না, শুধু নিচু গলায় বলে, আমি আমার বাচ্চার জন্য কিছুই করতে পারলাম না পরাগ ভাই। পাপড়ি একটু থেমে আবার বলে, আমি কি খুব খারাপ মা ছিলাম? খুব। এই কথাটার পর ঘরটা নিঃশব্দ হয়ে যায়। এতটাই নিঃশব্দ যে পরাগ নিজের হৃদস্পন্দন শুনতে পায়। সে কিছুক্ষণ কোনো কথা বলতে পারে না। হাঁটু মুড়ে পাপড়ির সামনে বসে পড়ে। জড়ানো গলায় বলে, এভাবে নিজেকে শেষ করিস না পাপড়ি। আমার কথা একবার ভাব প্লিজ। আমি তোকে হারাতে পারবো না, প্লিজ পাপড়ি। পাপড়ি কিছু বলে না, নিঃশব্দে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। এভাবেই চলছিল পাপড়ির দিন। হঠাৎ একদিন পরাগের অ্যাক্সিডেন্ট হয়। খবরটা আসে বিকেলের দিকে। অচেনা একটা নম্বর থেকে ফোন আসে বারংবার। পাপড়ি তখন জানালার পাশে বসেছিল। চোখ মেলে আকাশ দেখছিল। না, দেখছিল না, শুধু তাকিয়েছিল। ফোনটা বেজে ওঠে। একবার, দুবার, তিনবার। সে ধরতে চায় না, কারণ ফোন মানেই কোনো কথা, আর কথা মানেই অনুভূতি, যেটা সে এড়িয়ে চলছে ৩ মাস ধরে। কিন্তু ফোন থামে না। শেষমেশ সে রিসিভ করে।
অপর প্রান্ত থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে, আপনি কি মিস্টার পরাগের ওয়াইফ? পাপড়ি ধীর গলায় বলে, জি। ওপাশ থেকে পুনরায় বলা হয়, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা ওনাকে হাসপাতালে এনেছি। এরপরের কথাগুলো পাপড়ির কানে ঢোকে না। তার হাত থেকে ফোনটা পড়ে যায়। ফোনে তখনও হ্যালো হ্যালো শব্দ হচ্ছে, কিন্তু শেষ শব্দ তার কানে পৌঁছায় না। তার বুকের ভেতর হঠাৎ করে কিছু একটা ভেঙে পড়ে। তার কলিজা মোচড় দিয়ে ওঠে। তার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে যায়, পরাগ ভাই। সে ছুটতে শুরু করে, খালি পা, এলোমেলো চুল। সেসবের তোয়াক্কা করে না, সে শুধু দৌড়ায়। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে পাপড়ির হাত পা ঠান্ডা হয়ে আসে। দূর থেকে একটা স্ট্রেচার দেখা যায়। স্ট্রেচারের উপর পরাগের নিথর দেহ পড়ে রয়েছে, রক্তমাখা শার্ট। চেনা মুখ দেখে পাপড়ির কলিজা ছিঁড়ে যায়। 3 মাস পর পাপড়ি চিৎকার করে কেঁদে ওঠে। সে দৌড়ে যায়, কাপা হাতে পরাগের হাত ধরে। কাঁদতে কাঁদতে বলে, আপনি বলেছিলেন আমাকে হারাতে পারবেন না, তাহলে নিজে এভাবে আমাকে ছেড়ে যেতে পারেন? বলুন না, পারেন? পরাগ কথা বলে না। তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। পাপড়িকে বাইরে বসতে বলা হয়। ওয়েটিং এরিয়ায় বসে পাপড়ি 2 হাত মুখ ঢেকে কান্না করে। আল্লাহর কাছে 2 হাত তুলে প্রার্থনা করে, হে আল্লাহ, আমার বাচ্চাটাকে তুমি তো নিয়েই নিয়েছো, এখন আমার বাচ্চার শেষ সম্বলটুকু কেড়ে নিও না। পাপড়ি একটু থেমে আবার বলে, আমাকে আর কত কষ্ট দেবে তুমি? দেখছো না আমার চোখে পানি নেই? কাঁদতে কাঁদতে আমার চোখের পানি নিঃশেষ হয়ে গেছে। আর কতজনকে হারাবো আমি? প্রথমে নিজের বাবা মা, এরপর নিজের সন্তান, এখন আবার আমার সন্তানের বাবা। আমি তিলে তিলে নিজেকে শেষ করতে বসেছিলাম, কিন্তু পরাগকে হারানোর শক্তি যে আমার নেই। আমার আর পরীক্ষা নিও না আল্লাহ, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। অনেকক্ষণ পর অপারেশন থিয়েটারের দরজা খুলে যায়। ডাক্তার ক্লান্ত মুখে বেরিয়ে আসে। পাপড়ি লাফিয়ে উঠে দাঁড়ায়, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। ডক্টর পাপড়িকে আশ্বাস দেয়, ভয়ের কিছু নেই, উনি এখন স্টেবল, কিছু সময় অবজারভেশনে থাকবেন। এই সামান্য কথাটুকু পাপড়ির শরীর থেকে সব শক্তি কেড়ে নেয়। সে আর দাঁড়িয়ে থাকতে পারে না। দেয়ালের গায়ে হেলান দিয়ে ধীরে ধীরে সে বসে পড়ে। চোখ বেয়ে পানি নামে অঝোর ধারায়। পরাগকে আইসিইউতে রাখা হয়। কাছের দেয়ালের ওপাশে অবচেতন হয়ে শুয়ে থাকা মানুষটাকে পাপড়ির অচেনা লাগে। পরাগের মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। হাতে স্যালাইনের নরম মেশিনের দ্বারায় বুকটা ওঠানামা করছে। এই বুকটাই তো এতদিন তার মাথার নিচে আশ্রয় ছিল। পাপড়ি কাছে হাত রাখে, তার আঙুলগুলো কেঁপে ওঠে। পাপড়ি সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। ঘন্টাখানেক পর ডক্টর বলে, আপনি ভেতরে যেতে পারেন, কিন্তু বেশি কথা বলবেন না। পাপড়ি ধীরে ধীরে ভেতরে ঢোকে। পরাগের পাশে বসে খুব সাবধানে তার হাতটা ধরে। চোখের জলে বুক ভেসে যায়। 3 দিন পর পরাগকে বাড়ি নিয়ে আসা হয়। পাপড়ি সারাক্ষণ পরাগের ছায়ার সঙ্গী হয়ে থাকে। আশ্চর্যজনকভাবে তার পুরনো ট্রমা কেটে যায়, আবারও আগের মতো প্রাণোচ্ছল হয়ে ওঠে। এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছেন পরাগ ভাই? পাপড়ির প্রশ্নে ভাবনা থেকে বেরিয়ে আসে পরাগ। পাপড়ি আবারও বলে, পরাগ ভাই। পরাগ পাপড়ির ঠোঁটের উপর নিজের তর্জনী আঙুল রাখে। মাতাল স্বরে বলে, আর কোনো ভাই নয়, আর কোনো আপনিও নয়, এখন থেকে শুধুই পরাগ, তুমিই তুমি। পাপড়ি দুহাতে নিজের মুখ ঢেকে নেয়। কাপা গলায় বলে, পারবো না, আমার শরম করে। পরাগ পাপড়ির মুখের ওপর থেকে হাত দুটো সরিয়ে দেয়। পাপড়ির কপালে নিজের কপাল থেকে ফিসফিস করে বলে, শরমের বাঁধ তো অনেক আগেই ভেঙে দিয়েছি, এরপরেও। পাপড়ি কথা বলতে পারে না। লজ্জায় পরাগের বুকে মুখ লুকায়। পরাগ পাপড়ির কানে ঠোঁট ছুঁয়ে দেয়, ফিসফিসিয়ে বলে, অনেকদিন হলো হামটি ডামটি খেলি না, চল না আজ হামটি ডামটি খেলি। পাপড়ি ব্রোকার মতো প্রশ্ন করে, কিসের হামটি ডামটি? পরাগ কিছু বলে না। দুষ্টি হেসে পাপড়ির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়।